তাহলে চলো আজকে আমরা শুরু করতে চলেছি আমাদের উদ্ভিদ রাজ্য প্ল্যান্ট কিংডম। সিলেবাসের মধ্যে কি কি আছে সেটা আমরা আজকে আগে প্রথম দেখে নিই, কারণ আজকে আমাদের এই চ্যাপ্টারটা প্রথম বা ফার্স্ট ডে এই চ্যাপ্টারটার জন্য। তাহলে এই চ্যাপ্টারটায় আমাদের কি কি পড়তে হবে, আমাদের কি কি সিলেবাসের মধ্যে আছে এনইটির জন্য। এক নম্বর আমরা শৈবাল সম্বন্ধে দেখব। শৈবাল যেটাকে আমি একটু আগেও তোমাকে বলেছি, মানে অ্যালগি সম্বন্ধে আমরা ডিসকাস করব। এছাড়া আমরা ব্রায়োফাইটা, এটা ছাড়াও আমরা ডিসকাস করব ব্রায়োফাইটা যেটা আমাদের সিলেবাসের মধ্যে থাকছে, টেইডোফাইটা সম্বন্ধে, ব্যাক্টোবিজি সম্বন্ধে। ব্যাক্টোবিজি মানে আমরা কি বললাম, যেটা হচ্ছে তোমার জিমনোস্পার্ম। আর গুপ্তবিজি যাদের সম্বন্ধে আমি তোমাকে বললাম অ্যাঞ্জিওস্পার্ম সম্বন্ধে একটা ক্লিয়ার আইডিয়া তোমাকে দেওয়ার চেষ্টা করছিলাম আমি। এছাড়া আমাদের সিলেবাসের মধ্যে আছে যেটা হচ্ছে উদ্ভিদের জীবন চক্র, যেটাকে আমি বলছি প্ল্যান্ট লাইফ সাইকেল অল্টারনেশন অফ জেনারেশন। চলো আমরা এবার সময় নষ্ট না করে একদম ফার্স্ট চলে যাই আজকের আমরা যে টপিকটা পড়তে চলেছি সেই টপিকের ওপর। চলো আমরা এনসিইআরটির বই খুললেই প্রথম কি দেখব, আমরা দেখব ইন আওয়ার প্রিভিয়াস চ্যাপ্টার উই লুক ব্রড ক্লাসিফিকেশন অফ দ্য লিভিং অর্গানিজম আন্ডার দ্য সিস্টেম অফ প্রপোজ বাই দ্য হুইটেকার। তাহলে হুইটেকার বিজ্ঞানী আমাদের সায়েন্টিস্ট উনি কি করেছিলেন, পুরো জীব জগৎকে 5 রাজ্যে শ্রেণীবিন্যস্ত করে দিয়েছিলেন। ওটা আমরা পড়েওছি, আমরা অলরেডি কি কি দেখেছিলাম সেইগুলো, মোনেরা সম্বন্ধে, প্রোটিস্টা এবং ফাঙ্গি সম্বন্ধে। এটা হচ্ছে সেই পঞ্চরাজ্য ক্লাসিফিকেশনের 3 জন মেম্বার, এখনো 2 জন মেম্বার বাকি আছে আমাদের ক্ষেত্রে। কে সেই 2 জন মেম্বার? 2 জন মেম্বার এখন বাকি আছে, তারা হচ্ছে আমাদের অ্যানিম্যাল কিংডম এবং প্ল্যান্ট কিংডম। অ্যানিম্যাল কিংডম এবং প্ল্যান্ট কিংডম সম্বন্ধে তাহলে এইগুলো আমাদের বাকি আছে, এগুলো আমাদের আস্তে আস্তে পড়তে হবে। দেখো তোমার এনসিইআরটির বই খুললে তুমি প্রথমেই দেখতে পাবে এই পার্টটা। আমি তোমাকে কোনো জায়গায় ছাড়তে রাজি নই, প্রত্যেকটা জায়গায় তোমায় বোঝাবো। তাহলে উইল ডিল দ্য ডিটেলস উইথ দ্য ফার্দার ক্লাসিফিকেশন অফ দ্য কিংডম প্ল্যান্টে। তাহলে আমরা এই চ্যাপ্টারের মধ্যে কোন জিনিসটা নিয়ে ডিসকাস করব, আমরা ডিসকাস করব কিংডম প্ল্যান্টে। সেটাকে তুমি খুব ইজি ভাবে কি বলতে পারো, প্ল্যান্ট কিংডম বা উদ্ভিদ জগৎ। আমি কয়েকটা জিনিস এখানে আন্ডারলাইন করব, তুমিও তোমার বইতে আন্ডারলাইন করে রাখো, তাহলে একটু তোমার মনে থাকবে এবং তুমি ইম্পর্টেন্স জায়গাটাকে মার্ক করতেও পারবে। তাহলে আমরা এইভাবে বাংলাতেও দিয়ে দিয়েছিলাম যে হুইটেকার আর বিজ্ঞানী এই যে পঞ্চরাজ্য শ্রেণীবিন্যাস পদ্ধতিতে সজীব বস্তুর শ্রেণীবিন্যাস করেছিলেন, তার মধ্যে মোনেরা, প্রোটিস্টা, ছত্রাক, প্ল্যান্টে অ্যানিমেলিয়া ছিল। আর আমরা এই চ্যাপ্টারের মধ্যে উদ্ভিদ রাজ্য সম্বন্ধে ডিসকাস করব। তাহলে এবার চলো আমরা সেকেন্ড পার্টে আসি, সেকেন্ড প্যারাগ্রাফ। সেকেন্ড প্যারাগ্রাফ কি বলছে, we must trace here that our understanding of the plant kingdom। তাহলে আমরা এই টপিকে এই চ্যাপ্টারে কার সম্বন্ধে গুরুত্ব দেব, প্ল্যান্ট কিংডম মানে উদ্ভিদ জগৎ সম্বন্ধে। কিন্তু জানো এই যে উদ্ভিদ রাজ্যের শ্রেণীবিন্যাসের পদ্ধতি এটা অনেকটাই চেঞ্জ হয়েছে। একটা সময় আমাদের ফাঙ্গি, আদার মেম্বার লাইক মোনেরা, প্রোটিস্টা, এদের তো সেল ওয়াল আছে না, কোষ প্রাচীর, সেই জন্য একটা সময় না আমরা এদেরকে কোথায় কোথায় পজিশন দিয়েছিলাম, প্ল্যান্ট কিংডমের মধ্যে। কিন্তু যখন এই শ্রেণীবিন্যাসের পদ্ধতি উন্নত হলো তখন কিন্তু এদেরকে আমরা কি করলাম, প্ল্যান্ট কিংডম থেকে বাদ দিয়ে দিলাম। এখন তো মোনেরা কিংডম আলাদা, প্রোটিস্টার কিংডম আলাদা, তাই তো। হ্যাজ বিন এক্সক্লুডেড, এক্সক্লুডেড মানে বাদ দিয়ে দেওয়া। থ্রু আর্লিয়ার ক্লাসিফিকেশন আমরা সায়ানোব্যাকটেরিয়াকে, সায়ানোব্যাকটেরিয়া মানে তার আরেকটা নাম কি ছিল গো, ব্লু গ্রিন অ্যালগি, সেটাও কিন্তু নট অ্যালগি এনিমোর, তাদেরও আজকে শৈবালের অন্তর্গত নয়, তারা মোনেরার অন্তর্গত। তাহলে বুঝতে পারছো আমরা এই চ্যাপ্টারের মধ্যে কোন কোন বিষয়বস্তুগুলোকে ডেসক্রাইব করব, ডেসক্রাইব করব আমরা অ্যালগি সম্বন্ধে, ব্রায়োফাইট সম্বন্ধে, টেইডোফাইট সম্বন্ধে, জিমনোস্পার্ম সম্বন্ধে আর অ্যাঞ্জিওস্পার্ম সম্বন্ধে। তাহলে আমরা এই জিনিসটা যেহেতু তোমায় বললাম, সময়ের সাথে সাথে উদ্ভিদ রাজ্যে যে সমস্ত পরিবর্তনগুলো এসছে সেগুলো আমরা এই বাকিদের একটু মিউট করতে বলুন না, গুরুত্ব দিয়ে পড়াশোনা করব। আমরা ছত্রাক, মোনেরা, এই যে এদের সম্বন্ধে আমরা যখন পড়েছি, দেখো ছত্রাক হোক, মোনেরা, প্রোটিস্টা রাজ্যের সদস্যরা যাদের মধ্যে কোষ প্রাচীর বিশিষ্ট জীব ছিল, এদেরকে আমরা উদ্ভিদ রাজ্য থেকে সরিয়ে দিয়েছি। দেখো এই সায়ানোব্যাকটেরিয়া বা নীলাভ সবুজ শৈবাল নামে যারা পরিচিত, এরাও আজকাল শৈবাল হিসাবে গণ্য হয় না।
আর উদ্ভিদ জগতের মধ্যে আমরা শৈবাল, ব্রায়োফাইট, টেরিডোফাইটস, ব্যক্তবীজী এবং গুপ্তবীজীকে নিয়েই আলোচনা করব। এবার দেখো, প্রথম আমাদের ব্যাপারটা আমরা বোঝাই। আমরা তোমাকে এখানে কয়েকটা ক্লাসিফিকেশনের সিস্টেম সম্বন্ধে আলোচনা করেছি। আমরা প্রথমে আর্লিয়েস্ট ক্লাসিফিকেশন, মানে আমাদের সব থেকে পুরনো শ্রেণীবিন্যাস পদ্ধতিগুলোকে সম্বন্ধে যদি বলি, সেই সময় মেনলি তোমার বাহ্যিক গঠনগুলোকে নিয়ে আমরা আলোচনা করতাম। বাহ্যিক গঠন মানে মরফোলজিক্যাল ক্যারেক্টার, কি সেইগুলো হতে পারে হ্যাবিট, কালার, নাম্বার অফ শেপ অ্যান্ড লিভস, মানে পাতার গঠন কেমন, এইগুলো। তাহলে এই যে আমরা আর্টিফিশিয়াল ক্লাসিফিকেশনের কথা বলছিলাম, এটা কার উপর মেনলি বেস্ট করেছিল? বুঝতে পারছো, এটা এনইডি কোশ্চেন আসছে কিন্তু এখান থেকে। মেনলি দ্য ভেজিটেটিভ ক্যারেক্টার্স। এটা ছাড়াও আরেকটার কাছে আমরা গুরুত্ব দিয়েছিলাম, মানে অ্যান্ড্রোসিয়াম, মানে সেই আমাদের পুংধানী, সেই পুং জননাঙ্গ, সেটাকেও গুরুত্ব দিয়েছিলাম। কিন্তু আর্টিফিশিয়াল ক্লাসিফিকেশন কোন বিজ্ঞানী তৈরি করেছিলেন এই শ্রেণীবিন্যাস? যেটা হচ্ছে লিনিয়াস। এটাও এনইটি লেভেলের কোশ্চেন। তাহলে লিনিয়াসের তৈরি শ্রেণীবিন্যাসের পদ্ধতিটার নাম কি? সেটা হচ্ছে আর্টিফিশিয়াল সিস্টেম। আমি তোমাকে একটা খাতা করতে বলেছি, যেখানে ছোট্ট ছোট্ট করে কিছু জিনিস নোট ডাউন করতে হবে। সেখানে তোমাকে নোট ডাউন করবে কেমন ভাবে? আর্টিফিশিয়াল সিস্টেম, নিচে লিখবে লিনিয়াস, তার নিচে লিখবে বেসড অন দ্য মরফোলজিক্যাল ক্যারেক্টার প্লাস ভেজিটেটিভ ক্যারেক্টার। এইগুলো আমি তোমাকে একটা ইংলিশ ভার্সনের নোটসও পাঠিয়েছিলাম গ্রুপে, কেউ যদি না পেয়ে থাকো গ্রুপে লিখবে, আবার পাঠিয়ে দেবো। অলরেডি তোমাকে একটা নোটস দিয়ে দিয়েছি তোমার লেখার সুবিধার জন্য। তাহলে এই যে আর্টিফিশিয়াল সিস্টেম অফ ক্লাসিফিকেশন, এখানে কিন্তু আমরা গিভ দ্য ইকুয়াল ওয়েটেজ টু দ্য ভেজিটেটিভ অ্যান্ড দ্য সেক্সুয়াল ক্যারেক্টার। কিন্তু দেখো, একটা ভেজিটেটিভ ক্যারেক্টার মানে পাতার গঠন। এই পাতার গঠন কিন্তু ইজিলি চেঞ্জ হয়। কখন চেঞ্জ হয় জানো? মোর ইজিলি অ্যাফেক্টেড বাই দ্য এনভায়রনমেন্ট, পরিবেশের সঙ্গে সঙ্গে। মনে করো তুমি একটু এমন জায়গায় রেখে দাও কোনো গাছকে, দেখবে পাতাগুলো কুঁকড়ে গেল, পাতাগুলো তার গঠন, তাদের বৃদ্ধিটা ঠিক মতো হলো না। তাহলে তুমি কিভাবে ক্লাসিফিকেশন করবে একটা পাতাকে দেখে? তাহলে এই ক্লাসিফিকেশনটা নিশ্চয়ই খুব ভালো একটা ক্লাসিফিকেশন সিস্টেম হলো না। এর থেকে আমরা একটা অ্যাডভান্স সিস্টেম অফ ক্লাসিফিকেশনে নিয়ে এলাম, সেটাকে আমরা বলছি ন্যাচারাল সিস্টেম অফ ক্লাসিফিকেশন। এনইডি লেভেলের জন্য তোমায় মনে রাখতে হবে, এই ন্যাচারাল সিস্টেম অফ ক্লাসিফিকেশন কার কার ভিত্তির ওপর বেস করে তৈরি হয়েছিল। দেখো, ন্যাচারাল অ্যাফিনিটিজ অ্যামং দ্য অর্গানিজম এখানে কনসিডার করা হয়েছিল, বিভিন্ন অর্গানিজম গুলোর মধ্যে কি সম্পর্ক আছে তার উপর। চলো তাহলে আমি তোমাকে যদি বাংলায় বলি, আমরা এই যে গুপ্তবীজী উদ্ভিদের শ্রেণীবিন্যাসটাকে লক্ষ্য করছিলাম, আমরা প্রাচীনতম শ্রেণীবিন্যাসটাকে আমাদের ভালোভাবে মাথায় রাখো। পদ্ধতি কেবলমাত্র জীবের দৃশ্যমান স্থূল অঙ্গ সংস্থানিক বৈশিষ্ট্যগুলোকে গুরুত্ব দেওয়া হয়েছিল, যেগুলো আমি একটু আগে কি বললাম, পাতার সংখ্যা, পাতার আকৃতি, এইগুলো। অর্থাৎ এই ক্লাসিফিকেশনে উদ্ভিদের অঙ্গজ বৈশিষ্ট্যের সঙ্গে সঙ্গে উদ্ভিদের পুংস্তবকের গঠনটাকে আমরা ভিত্তি করে তৈরি হয়েছিল। কোন বিজ্ঞানী দিয়েছিলেন? লিনিয়াস বিজ্ঞানী দিয়েছিলেন, তাই তো? এইগুলো ছিল কি ধরনের শ্রেণীবিন্যাস পদ্ধতি? কৃত্রিম পদ্ধতি একটা। তাহলে এই পদ্ধতিগুলো মাত্র কয়েকটাই বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে তৈরি, সেই জন্য এই ক্লাসিফিকেশনটা খুব ভালো ক্লাসিফিকেশন নয়। কৃত্রিম শ্রেণীবিন্যাস অঙ্গজ বৈশিষ্ট্য এবং জননগত বৈশিষ্ট্যগুলোকে সমান গুরুত্ব দেয়, কিন্তু অঙ্গজ বৈশিষ্ট্যগুলো খুব সহজেই না পরিবেশের দ্বারা প্রভাবিত হয়। পরিবেশের চেঞ্জ হলে, আমি কি বললাম, পাতা কুঁকড়ে যেতে পারে, পাতার বৃদ্ধি ব্যাহত হতে পারে। এই হেন পরিস্থিতিতে আমরা একটা বিপরীত পদ্ধতি হিসাবে আমরা স্বাভাবিক শ্রেণীবিন্যাস মানে ন্যাচারাল সিস্টেম অফ ক্লাসিফিকেশন নিয়ে এলাম। এই ন্যাচারাল সিস্টেম অফ ক্লাসিফিকেশন কার উপর ভিত্তি করে তৈরি হয়েছিল? এনইটি লেভেলের কোশ্চেন এটা। স্বাভাবিক সাদৃশ্যের উপর ভিত্তি করে এবং জীবের বিভিন্ন শ্রেণীতে আমরা বিন্যস্ত করলাম। দেখো, এই ন্যাচারাল সিস্টেম অফ ক্লাসিফিকেশন একটা খুব ভালো ক্লাসিফিকেশন সিস্টেম। সেই জন্য এখানে কেবলমাত্র বাহ্যিক গঠন নয়, এর সঙ্গে সঙ্গে আমরা জীবের আভ্যন্তরীণ গঠন মানে ইন্টারনাল স্ট্রাকচার
অ্যানাটমিক্যাল স্ট্রাকচার সেটা কেউ গুরুত্ব দিলাম আমরা? বোঝা গেল এই ব্যাপারটা? কোনো ডাউটস নেই তো? এবার দেখো, নট অনলি এক্সটার্নাল ফিচার্স, আমরা এখানে ইন্টারনাল ফিচার্স গুলোকেও গুরুত্ব দিলাম। কোন ক্লাসিফিকেশন সিস্টেম? ন্যাচারাল সিস্টেম অফ ক্লাসিফিকেশন। এর সঙ্গে সঙ্গে আমরা আরো কিছু গুরুত্ব দিলাম। আমরা আলট্রা স্ট্রাকচার, অ্যানাটমি, এমব্রায়োলজি, ফাইটোকেমিস্ট্রি এইগুলোকেও বেস করে আমরা নতুন ক্লাসিফিকেশন, ন্যাচারাল ক্লাসিফিকেশন তৈরি করলাম। আলট্রা স্ট্রাকচারটা কি? ব্যাপারটা কোথা থেকে আসছে জানো? এই ন্যাচারাল সিস্টেম অফ ক্লাসিফিকেশনের বেসিস গুলো কোনগুলো একদম ভালো করে মাথায় রাখো। আমি এই যেগুলো বললাম আন্ডারলাইন করো ভালো করে। আলট্রা স্ট্রাকচার, অ্যানাটমি, এমব্রায়োলজি, ফাইটোকেমিস্ট্রি, ইন্টারনাল ফিচার্স, এক্সটার্নাল ফিচার্স। ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। আর একটা খুব ভালো কোশ্চেন আসছে এখান থেকে, ন্যাচারাল সিস্টেম অফ ক্লাসিফিকেশন কোন বিজ্ঞানী করেছিলেন? কোন বিজ্ঞানী? বেনথ্যাম অ্যান্ড হুকার। এই দুজন সায়েন্টিস্টের শর্ট নাম দিয়েই বেশি আসে। ন্যাচারাল সিস্টেম অফ ক্লাসিফিকেশন কোন বিজ্ঞানীর দেওয়া হলো? বেনথ্যাম অ্যান্ড হুকার। ভালো করে তাহলে মনে রাখবে, জর্জ বেনথ্যাম অ্যান্ড জোসেফ ডাল্টন হুকার। কোন সায়েন্টিস্ট? এই দুজন সায়েন্টিস্ট, তাই তো? এই দুজন সায়েন্টিস্ট কিন্তু আমাদের ন্যাচারাল সিস্টেম অফ ক্লাসিফিকেশন দিয়েছিলেন, যেখানে কোষের আণবিক গঠন, শারীরস্থানিক গঠন, ভ্রূণবিদ্যা এবং রসায়নবিদ্যা মানে ফাইটোকেমিস্ট্রির উপর গুরুত্ব দেওয়া হয়েছিল। বোঝা গেল ব্যাপারটা? রাইট। আলট্রা স্ট্রাকচার, আলট্রা স্ট্রাকচার মানে কি বলতো? তোমাদের কয়েকজন প্রশ্ন করছো হোয়াট ইজ দ্য মিন বাই আলট্রা স্ট্রাকচার। আলট্রা স্ট্রাকচার, তোমরা সবাই একটু মিউট করে দাও কিন্তু তোমাদের সবাইকে, নাহলে সবাই ডিস্টার্ব হবে। আমি বলছি তোমরা চ্যাটে তোমাদের ডাউটস গুলো লিখবে। তোমরা আলট্রা স্ট্রাকচার মানে কোষের একটা অন্তর্গঠন গুলো, কোষের একটা আণুবীক্ষণিক গঠন, মানে তার ক্লোরোপ্লাস্টের গঠন, তার মাইটোকন্ড্রিয়ার গঠন, তার কোষ প্রাচীরের গঠন, এইগুলোকে আমরা বলি কোষের একটা আলট্রা স্ট্রাকচার মানে আণুবীক্ষণিক গঠন। বোঝা গেছে আলট্রা স্ট্রাকচার? ইন্দ্রজিতা, অবন্তিকা, ক্লিয়ার তো ব্যাপারটা? আর ফাইটোকেমিস্ট্রি আমি মানেও কি বলতো? উদ্ভিদের রসায়নবিদ্যা, মানে উদ্ভিদ বিভিন্ন, তুমি যদি উদ্ভিদ দেখো এদের মধ্যে না ডিফারেন্ট টাইপ অফ দ্য কেমিক্যাল সাবস্টেন্স প্রেজেন্ট থাকে। তুমি চা গাছের মধ্যে যে ধরনের কেমিক্যাল পাবে, কফি গাছের মধ্যে নিশ্চয়ই সেই ধরনের কেমিক্যাল পাবে না। অর্থাৎ কেমিক্যাল বা রসায়নের বিভিন্নতা তুমি দেখতে পাবে। এটার উপর ভিত্তি করেও ক্লাসিফিকেশনটা করা হয়েছিল। বুঝে গেল ব্যাপারটা? তোমাদের সবাই একটু মিউট রেখো, আর শুধুমাত্র কিন্তু যা কিছু প্রবলেম তোমরা চ্যাট অপশনে লেখো, তাহলে আমাদের বুঝতে সবার সুবিধা হবে। তাহলে এবার আমরা চলে আসি, কারণ আমি পুরোপুরি ক্লাসটাই কনসিডার করছি তো সব সময়, তাহলে আমি এগুলো নালে বুঝতে পারবো না। তাহলে আমরা পরের একটা ক্লাসিফিকেশন তোমাদের সাথে ডিসকাস করি। এইটাকে আমি বলছি ফাইলোজেনেটিক সিস্টেম অফ ক্লাসিফিকেশন। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা ক্লাসিফিকেশন। দেখো আমরা প্রথম তোমায় কি বললাম? আর্টিফিশিয়াল সিস্টেম অফ ক্লাসিফিকেশন। তারপরে কি বললাম? ন্যাচারাল সিস্টেম অফ ক্লাসিফিকেশন। তারপর আমরা বলছি এই যে ফাইলোজেনেটিক সিস্টেম অফ ক্লাসিফিকেশন কার উপর বেস করে তৈরি হয়েছিল? কোশ্চেন আসার ভালো জায়গা, মানে ইভলিউশনারি রিলেশনশিপের উপর। মানে একটা কোনো জীব তার পূর্বপুরুষ কে ছিল তার উপর ভিত্তি করে আমরা ক্লাসিফিকেশন করলাম। তার কমন অ্যানসেস্টার মানে তার পূর্বপুরুষের উপর ভিত্তি করে। কিন্তু এই দেখো, এই যে ফাইলোজেনিক সিস্টেম অফ ক্লাসিফিকেশন become more important when there is no supporting of fossils evidence. অনেক সময় আমরা কোনো জীবাশ্মগুলো অনেক সময় খুঁজে পাই না সঠিকভাবে, তখন কিন্তু এই পদ্ধতিটা খুব ভেরি ইম্পর্টেন্ট। নিউমেরিক্যাল ট্যাক্সোনমির কথা বলি। নিউমেরিক্যাল মানে কোনো একটা নাম্বারের ব্যাপার আছে। আমরা এখানে কম্পিউটার ইউজ করি বেসড অন দ্য অবজারেবল অনেক ক্যারেক্টারিস্টিক ফিচার্স, তার উপর ভিত্তি করে আমরা ক্লাসিফিকেশন করি। কার মধ্যে? নিউমেরিক্যাল ট্যাক্সোনমি। আর তোমরা একটু আগে যেটা বলছিলে তার সঙ্গে অনেকটা রিলেটেড, যেটা হচ্ছে সাইটো ট্যাক্সোনমি। এটা আরেকটা শ্রেণীবিন্যাসের পদ্ধতি যেখানে আমরা কি মেনশন করি? সাইটোলজিক্যাল ইনফরমেশন।
মানে একটা কোষের মধ্যে কটা ক্রোমোজোম আছে, একটা কোষের তার স্ট্রাকচার, তার বিহেভিয়ার, এগুলো সবই আমরা গুরুত্ব দিই সাইটোট্যাক্সোনমির ওপর। কেমোট্যাক্সোনমির ওপর কি গুরুত্ব দেবো আমরা? কেমোট্যাক্সোনমি মানে নামটা শুনে কি বুঝতে পারছো? কোনো রাসায়নিক সাবস্টেন্স, মানে কেমিক্যাল কনসিস্টেন্ট অফ দ্য প্ল্যান্ট, তার উপর ভিত্তি করে আমরা কি করব? ক্লাসিফিকেশন করব। তাহলে বোঝা গেছে আমরা ফাইলোজেনেটিক সিস্টেম অফ ক্লাসিফিকেশন তোমাকে যে এক্ষুনি বোঝালাম, তার মানে কি বলতো? বিবর্তনগত বা জাতিজনিগত সম্পর্ক। অর্থাৎ এই শ্রেণীবিন্যাস সব থেকে ইম্পর্টেন্ট। মানে এখানে জীবদের পূর্বপুরুষ কিন্তু একই, মানে এইভাবেই আমরা জীবগুলোকে শ্রেণীবিন্যস্ত করছি যাদের পূর্বপুরুষ এক। মানে তোমার পূর্বপুরুষ এক রকমের ছিল, একটা মাছের পূর্বপুরুষ একই রকমের ছিল, এই জন্য মাছকে আমরা হিউম্যানের সঙ্গে পার্থক্য তৈরি করছি। তাহলে এইটা ভালো করে মাথায় রাখো। কোনো তাহলে জীবস্বগঠিত যখন কোনো প্রমাণ পাওয়া যায় না, এটা কোশ্চেন আসতে পারে, তখন কিন্তু ফাইলোজেনেটিক সিস্টেম অফ ক্লাসিফিকেশন খুব গুরুত্বপূর্ণ। এরপর আমরা তোমাকে কি বোঝালাম? সংখ্যা তত্ত্বজনিত ট্যাক্সোনমি, ইংলিশটা কি বললাম? নিউমেরিক্যাল ট্যাক্সোনমি, যেখানে আমরা কম্পিউটারের সাহায্য নিয়ে তার জীবের সব দৃশ্যমান বৈশিষ্ট্যের উপর ভিত্তি করেই এটা প্রতিষ্ঠিত, রাইট? এই যে তোমার নিউমেরিক্যাল ট্যাক্সোনমি, এখানে সব বৈশিষ্ট্যগুলো নির্দিষ্ট সংখ্যা এবং কোডের সাহায্যে চিহ্নিত করা হয়। এখানে আরেকটা জিনিস আমরা দেখো, আমরা সাইটোট্যাক্সোনমি তোমাকে বোঝালাম, ক্রোমোজোমের সংখ্যা, তার গঠন, আচরণের মতো জিনিসের উপর ভিত্তি করে এটা তৈরি হয়েছে। আর কেমোট্যাক্সোনমি কার উপর ভিত্তি করে? উদ্ভিদের রাসায়নিক উপাদানগুলোকে ব্যবহার করে ক্লাসিফিকেশন করেছি। তাহলে আমরা কোন কোন ক্লাসিফিকেশন পড়লাম আজকে? আমরা পড়লাম প্রথম আর্টিফিশিয়াল সিস্টেম, ন্যাচারাল সিস্টেম, ফাইলোজেনেটিক সিস্টেম, নিউমেরিক্যাল সিস্টেম, সাইটোট্যাক্সোনমি, কেমোট্যাক্সোনমি, তাই তো? আমরা এতগুলো ট্যাক্সোনমির পদ্ধতি কিন্তু পড়ে ফেললাম। এই পার্টটা কিন্তু বাবা ভালো একটা কোশ্চেনের পার্ট এনইটি লেভেলের জন্য। ক্লিয়ার তো ব্যাপারটা? খুব আমি যেরকম ভাবে তোমায় পড়ালাম, তুমি ঠিক এইভাবেই একটা খাতায় নোট ডাউন করতে কিন্তু ভুলবে না। এবার চলো আমরা অ্যালগি সম্বন্ধে তোমাকে পড়াই। অ্যালগি মানে যাকে আমরা কি বলছি? শৈবাল, তাই তো? চলো এই অ্যালগি বলতে বোঝাই তাদের প্রথম কিছু বৈশিষ্ট্য। কি কি সেইগুলো? ক্লোরোফিল বিয়ারিং, এদের মধ্যে ক্লোরোফিল থাকে। আর কি, এরা সিম্পল একটা স্ট্রাকচার হয় এবং থ্যালাওয়েড স্ট্রাকচার, মানে এরা সমাঙ্গদেহী, খুব সরল একটা স্ট্রাকচার। অটোট্রপিক হতে হবে, কারণ এরা নিজের খাদ্য নিজেই তৈরি করতে পারে। এরা সাধারণত কোথায় থাকে জানো? এরা সাধারণত অ্যাকোয়াটিক হয়, মানে এরা জলজ পরিবেশে থাকতে ভালোবাসে। এরা সেই মিষ্টি জলেও থাকতে পারে বা সামুদ্রিক জলে, দুটো ধরনের অর্গানিজমই এরা হয়। কিন্তু এটা ছাড়াও কিছু অ্যালগিগুলো কিছু ময়েস্ট স্টোন, ওই ভিজে ভিজে পাথর বা ভিজে সয়েল বা ভিজে কাঠ, এর ওপরে কিন্তু এরা গ্রো করে। এইখানটা কোশ্চেন আসার জায়গা, একদম আন্ডারলাইন করো তো এইখানটা। এই অ্যালগিগুলো না, তারা অনেক সময় অন্য অর্গানিজমের সঙ্গে অ্যাসোসিয়েটেড থাকে। যখন অ্যালগি ফাঙ্গির সঙ্গে অ্যাসোসিয়েটেড থাকে, ফাঙ্গির সঙ্গে, তখন সেই অ্যাসোসিয়েশনটাকে আমরা কি বলছি? লাইকেন্স বলছি। কোনো অ্যানিম্যাল, তার গায়ের ওপর না পুরো অ্যালগি ভর্তি হয়ে আছে, কল্পনা করো তো কেমন দেখতে লাগছে। একটা এক্সাম্পল দিচ্ছি আমরা, স্লট বিয়ার, এর পুরো গায়ের ওপর না পুরো শৈবাল বা অ্যালগিরা গ্রো করে যায়। মানে অ্যালগির সঙ্গে এই অ্যানিম্যালের একটা খুব ভালো অ্যাসোসিয়েশন আছে কিন্তু। এবার মনে রাখো, the form of the size of the algae highly variable. কিছু কিছু অ্যালগি আছে আণুবীক্ষণিক, কেউ কেউ আছে আবার অনেক বড় সাইজের। যেমন তোমাকে বলি, যেমন কিছু কলোনিয়াল অ্যালগি, যেমন ভলভক্স, মানে যারা অনেকগুলো একসঙ্গে থাকতে ভালোবাসে। কেউ কেউ আছে এরকম লম্বা ফিলামেন্টের মতো স্ট্রাকচার। দুটো নাম দিচ্ছি আমরা, মাথায় রাখো। একটা হচ্ছে ইউলোথ্রিক্স আর একটা হচ্ছে স্পাইরোগাইরা। এদের মধ্যে একটা
মেরাইন মানে সামুদ্রিক একটা অ্যালগির নাম শুনে রাখো, সেটার নাম হচ্ছে কেল্পস। এদের গঠনটা খুব ম্যাসিভ হয়, ম্যাসিভ মানে খুব বড় আকারের গঠনেরা। কার নাম বলছি আমরা? কেল্পসের কথা। তাহলে এখান থেকে কতগুলো কোশ্চেন আসছে বুঝতে পারছো এই প্যারাগ্রাফটা থেকে? তারা কোন কলোনিয়াল অ্যালগির নাম, ফিলামেন্টিয়াস অ্যালগির নাম, কেল্পস সেটা একটা ম্যাসিভ প্ল্যান্ট বডি, মেরাইন ওয়াটারে থাকে সেইটা। তাহলে আমরা কি কি দেখলাম? আমরা দেখলাম যে শৈবালগুলো ক্লোরোফিল যুক্ত, সরল এবং থ্যালাস জাতীয় একটা গঠন বিশিষ্ট, স্বভোজী আর প্রধানত জলচর। কিন্তু এরা ছাড়াও কি কি, এরা সাথে পাথর বা মাটি বা কাঠের উপরও জন্মাতে এদের দেখতে পাই আমরা। তাহলে আমরা শৈবালের সঙ্গে ছত্রাকের সহাবস্থানকে আমরা কি বলছি? লাইকেন বলছি। কেউ কেউ আবার প্রাণীদের সাথে সহাবস্থান করতে দেখা যায়, যেমন উদাহরণটা আমি কি বললাম? স্লট বিয়ারের ক্ষেত্রে শৈবালের দেহের গঠনের প্রকৃতি এবং আকার অত্যন্ত বৈচিত্র্যপূর্ণ দেখলাম আমরা। যেমন এককোষী একটা শৈবালের নাম কি বললাম? ক্লামাইডোমোনাস। এদের মধ্যে ভলভক্স কারা? যারা কলোনিয়াল মানে অনেকগুলো অ্যালগি একসঙ্গে থাকে। আর ইউলিথেলিক্স এন্ড স্পাইরোগাইরা এরা কেমন? সূত্রাকার মানে ফিলামেন্টিয়াস। বোঝা গেল ব্যাপারটা? ক্লিয়ার একদম জিনিসটা? হ্যাঁ, তোমাদের অনেকেই প্রশ্ন করছো এটা কি। এবার আমরা অনেক স্টুডেন্ট প্রশ্ন বলছে কেলপস ব্যাপারটা কি, সেটা আমরা একটুখানি বলি। কেলপস ব্যাপারটা তোমাকে যদি বলতে হয়, একটু কেলপস এর ব্যাপারে তোমাকে দেখাই। দেখো, কেল্পের মতো কিছু দৈত্যকার সামুদ্রিক শৈবাল, মানে এই শৈবালগুলো না বিরাট বড় আকারের হয়, মানে একদম পুরো সমুদ্রের নিচে যে ভূমিটা, মেঝেটা, সেখান থেকে ওরা বিশাল বড় বড় আকারের আর কি শৈবাল। মানে সেই জন্য আমরা একে বলছি দৈত্যকার আলটিমেটলি সামুদ্রিক শৈবাল। এটা একটা শৈবালের নাম যারা সামুদ্রিক। বোঝা গেছে? যারা যারা প্রশ্নটা করেছিলে, কারোর কিছু ডাউট থাকলে তোমরা চ্যাটে লেখো, আমি পুরো ক্লিয়ার করবো তোমাদেরকে সেইগুলোকে। দেখো, এবার আমি তোমাকে বলি অ্যালগিগুলো রিপ্রোডাকশন করে কি করে। অ্যালগিগুলো ভেজিটেটিভ রিপ্রোডাকশন করে, এসেক্সুয়াল রিপ্রোডাকশন করে, সেক্সুয়াল রিপ্রোডাকশন করে। অর্থাৎ অঙ্গজ জনন, অযৌন জনন, যৌন জনন তিনটেই করতে পারে। কিন্তু কেমন ভাবে করে? দেখো, আমি প্রথম বলি ভেজিটেটিভ রিপ্রোডাকশন মানে, ভেজিটেটিভ মানে অঙ্গজ জনন। কেমন ভাবে করে? দেখো, খন্ডি ভবন মানে ফ্র্যাগমেন্টেশনের সাহায্যে। আর এসেক্সুয়াল রিপ্রোডাকশন কেমন ভাবে করে? রেণু বা স্পোরের সাহায্য নিয়ে। কিন্তু অযৌন স্পোরের নামটা তোমাকে জানতে হবে। অযৌন স্পোর, তার নামটা ভালো করে মাথায় রাখো। তার নাম দিয়েছি আমরা জুস্পোর। কি নাম দিচ্ছি আমরা? আমরা বলছি জুস্পোর। They are flagellated motile on germination give rise to new plant. অর্থাৎ জুস্পোর যখন সুটেবল এনভায়রনমেন্টে পড়ে, ওখান থেকে কিন্তু নতুন উদ্ভিদ আবার নতুন অ্যালগি তৈরি হয়। আর সেক্সুয়াল রিপ্রোডাকশনতে চলে আসি এবার আমরা। যৌন জননটা কেমন ভাবে হয়? ফিউশন অফ টু গ্যামেটস। মানে আমরা যদি স্পাইরোগাইরার ক্ষেত্রে বলি না, স্পাইরোগাইরার দুটো ফিলামেন্টের মতো স্ট্রাকচার একসঙ্গে কি হয়? একসঙ্গে তারা অ্যাটাচমেন্ট হয়, জুড়ে যায়, জুড়ে গিয়ে তারা যৌন জনন সম্পন্ন করে। এবার দেখো, এই গ্যামেটস গুলো ক্যান বি ফ্ল্যাজেলেটেড এন্ড সিমিলার ইন সাইজ। যখন আমরা দুটো বিভিন্ন গ্যামেটের ফিউশনে আমরা তো যৌন জননের কথা বলছি, যেমন ইলোথ্রাক্সের ক্ষেত্রে এই ঘটনাটা ঘটতে পারে, ফ্ল্যাজেলেটেড এন্ড সিমিলার সাইজ গ্যামেটের ফিউশন হয়। নন ফ্ল্যাজেলেটেড মানে যাদের মধ্যে ফ্ল্যাজেলাবিহীন, তারা মুখ করতেও পারে না, তাদের ক্ষেত্রে ব্যাপারটা মাথায় রাখো, তারা সিমিলার ইন সাইজ কাদের মধ্যে হবে? স্পাইরোগাইরার ক্ষেত্রে। কিন্তু এরা কিন্তু নন ফ্ল্যাজেলেটেড, নন মোটাইল মানে মুভমেন্ট করতে পারে না। অর্থাৎ দুটো গ্যামেটস যদি একই রকমের হয়, তাদেরকে আমরা কি বলছি? আইসোগ্যামাস। আইসো মানে সিমিলার। বুঝা গেছে ব্যাপারটা? আইসো মানে সিমিলার। ফিউশন অফ টু গ্যামেটস, যদি এবার দুটো গ্যামেটসের দেখতে আলাদা হয় মানে ডিসিমিলার ইন সাইজ, তাদেরকে তুমি কি বলবে? তাদেরকে আমরা বলবো অ্যানআইসোগ্যামাস। কিন্তু মেডিকেলের জন্য তোমায় মনে রাখতে হবে, এই
as in species of ইউডোনিয়া, এক্সাম্পলটা মাথায় রাখো, যাদের ক্ষেত্রে সেক্সুয়াল রিপ্রোডাকশন হয় অ্যানাইসোগ্যামাস টাইপের। এই যে আমি এক্সাম্পল গুলো তোমাকে ধরিয়ে দিচ্ছি, এইগুলো কিন্তু মাথায় একদম খাতাতে প্লিজ নোট ডাউন করে রাখবে, বইতেও আন্ডারলাইন করো। এবার আমরা 3 নাম্বার পদ্ধতি বলছি যৌন জননের, সেটা হচ্ছে উগ্যামাস। উগ্যামাসে দুটো গ্যামেটস এর মধ্যে তো ফিউশন হবেই, কিন্তু গ্যামেটস গুলো একজন হচ্ছে লার্জ নন মোটাইল স্ট্যাটিক ফিমেল গ্যামেট, বড় ধরনের ফিমেল গ্যামেট, আর মেল গ্যামেটটা স্মলার কিন্তু মোটাইল গ্যামেট। তখনই আমরা উগ্যামাস বলবো। কাদের মধ্যে দেখতে পাবে? দুটো এক্সাম্পল, শুধু এই দুটোই মনে রাখো কিন্তু ভালোভাবে, ভলভক্স অ্যান্ড ফিউকাস। ভলভক্স অ্যান্ড ফিউকাস, ক্লিয়ার ব্যাপারটা? হ্যাঁ, তোমাদের অনেকে বলছো রাইট থ্যালাস ব্যাপারটা কি, একজন বলছো ফ্র্যাগমেন্টেশনটা কি, আইসোগ্যামাসটা কি, একবার রাইট। আমি আরেকবার তোমাদের জন্য বলবার চেষ্টা করছি। দেখো আমরা এই পার্টের মধ্যে আসি। একজন বললো অঙ্গজ জননের কথা। অঙ্গজ জনন মানে ভেজিটেটিভ রিপ্রোডাকশনের কথা বলছিলাম আমরা। ফ্র্যাগমেন্টেশন মানে কি বলতো? খণ্ডী ভবন, সরি পরের পেজটা। আমরা খণ্ডী ভবনের কথা বললাম, মানে কোনো একটা অ্যালগি মনে করো সে বিভিন্ন তার খণ্ডে বিভক্ত হয়ে গেল, ওখান থেকেই প্রতিটা খণ্ডক থেকেই একটা অর্গানিজমের বডি তৈরি হলো, সেটাকে আমরা থ্যালাস বা অবিভেদিত দেহ বলছি। থ্যালাস মানে যে দেহটার কোনটা পাতা, কোনটা রুট, কোনটা মূল, এগুলো তুমি চিনতে পারছো না, তুমি বিভেদ করতে পারছো না, তখনই তাকে আমরা থ্যালাস বলি। অ্যালগা বা শৈবালের তো এই ধরনেরই বডি না, তো এই জন্য আমরা তাকে থ্যালাস বললাম। বুঝতে পারলে তোমরা যারা যারা প্রশ্নটা করেছিলে? এবার অযৌন জনন প্রক্রিয়াটা আমরা কার মাধ্যমে হয়? রেণুর মাধ্যমে হয়। আমরা অযৌন জননের স্পোরটার নাম কি বললাম? জুস্পোর। মাথায় থাকলো তো? জুস্পোর মনে রাখবে, ফ্ল্যাজেলা যুক্ত সচল স্পোর, জুস্পোর। কিন্তু অযৌন স্পোর মাথায় একদম ঢুকিয়ে রাখো। যৌন জননে কি হয়? দুটো গ্যামেটের মিলন ঘটে, দুটি যখন ফ্ল্যাজেলা যুক্ত সম আকৃতির গ্যামেটের ফিউশন হয়। কার মধ্যে হয়? ক্লামাইডোমোনাসের মধ্যে। বোঝা গেছে ব্যাপারটা? এই হচ্ছে আমাদের মেন ব্যাপার। এছাড়া আমরা তাহলে কি কি ব্যাপার বললাম? আইসোগ্যামির কথা বললাম, তাই তো? উগ্যামির কথা বললাম। উগ্যামি মানে ভলভক্স এন্ড ফিউকাসের মধ্যে আমরা দেখতে পাচ্ছিলাম। এবার অ্যালগিকে যদি আমরা ক্লাসিফিকেশন করতে যাই, এই ছবিগুলো কিন্তু প্রত্যেকটা মাথায় রাখবে, কোনটার মধ্যে কি স্ট্রাকচার। দেখো আমরা প্রত্যেকটা তোমাকে দিয়ে দিয়েছি। এরপর চলে আসি আমরা অ্যালগির ইম্পর্টেন্সের কথা বলি। আমরা অ্যালগি আর ভেরি ইউজফুল ভ্যারাইটি অফ ওয়ে, বিভিন্ন কারণের জন্য তারা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। অ্যাট লিস্ট হাফ অফ দ্য টোটাল কার্বন ডাই অক্সাইড ফিক্সেশন অন দ্য আর্থ, আমাদের পরিবেশে যতখানি কার্বন ডাই অক্সাইডকে গ্রহণ করতে হয়, অ্যালগিরাই কিন্তু সব থেকে বেশি, কারণ জলজ জায়গায় তো বেশি আছে, সেজন্য তারা ফটোসিনথেসিস করতে পারে কিন্তু, এবং ম্যাক্সিমাম টোটাল কার্বন ডাই অক্সাইড ফিক্সেশন তারাই করে। Being photosynthetic, they increase the level of dissolved oxygen in their immediate environment. অর্থাৎ অ্যালগা বা শৈবালরা যে পরিবেশে থাকে, সেই পরিবেশে তারা ফটোসিনথেসিস বা সালোক সংশ্লেষের মাধ্যমে কি তৈরি করে? অক্সিজেন তৈরি করে। তো ওই অক্সিজেনটা ডিজলভ ফর্মে, জলে দ্রবীভূত অবস্থায় ওই এলাকায় থেকে যায়। They are permanent importance in the primary producer of the energy rich compound which form the basis of the food cycle of the aquatic animals. তুমি যদি কোনো জলজ ইকোসিস্টেমকে দেখো, অ্যাকোয়াটিক অ্যানিমালস গুলোকেও দেখো, তারা দেখবে শৈবালকে খাদ্য হিসাবে গ্রহণ করে। আবার কিছু কিছু অ্যালগিকে আমরাও ফুড হিসাবে গ্রহণ করি। তোমাকে নামগুলো মনে রাখতে হবে। কি কি নামগুলো বলছি শুনে রাখো, আন্ডারলাইন করো বইতে এবং নোট করবে খাতায়। পরফাইরা, ল্যামিনেরিয়া, সার্গাসাম,
among the 70 species of the marine algae, মানে সবাই সামুদ্রিক জলে বসবাস করে এবং তাদেরকে আমরা ফুড হিসাবে ইউজ করি, ফুড হিসাবে খাই। এইখানটা কিন্তু ভালোভাবে পড়বে, কিন্তু আমি বুঝিয়ে দিচ্ছি, দেখো শোনো কেমন ভাবে। Certain marine brown and red algae produce large amount of kerogens. Kerogen একটা কেমিক্যালস। তার আগে একটা কথা আমি বলি, হ্যাঁ ওকে ওকে, এইখানটা কিছু ব্রাউন অ্যান্ড রেড অ্যালগি তারা প্রডিউস করে কিছু হাইড্রোক্লোরাইডস। হাইড্রোক্লোরাইডস কথাটা কি জিনিস? এটা যেমন স্পঞ্জ হয় না, এই ধরনের একটা সাবস্টেন্স যারা ওয়াটার হোল্ডিং ক্যাপাসিটি আছে। যেমন এই যে আমরা অ্যালগিনস এর কথা বলছি, অ্যালগিনস এটা আলটিমেটলি ব্রাউন অ্যালগি থেকে আমরা পাই, আর ক্যারোজেন সেটা আমরা কোথা থেকে পাই? আমরা রেড অ্যালগি থেকে পাই, which is ultimately used the commercially, very important. আগার এটা আমরা কোথা থেকে পাই এবং কোথা থেকে পাই এটা মাথায় রাখো আগে। আগার ওয়ান অফ দ্য কমার্শিয়াল প্রোডাক্ট আমরা অবটেন করছি জিলাডিয়াম অ্যান্ড গ্ল্যাসেরিয়া থেকে। দুটো আমরা স্পিসিস জেনাসের নাম বললাম, জিলাডিয়াম আর গ্ল্যাসেরিয়া, used to grow microbes, the preparation of ice creams and jellies. এই যে আগার, এই জিনিসটা কোথায় আমরা ইউজ করি? আইসক্রিম তৈরি করতে, জেলি তৈরি করতে, এবং আমাদের মাইক্রোবায়োলজিক্যাল যে ল্যাবরেটরি থাকে না, সেখানেও আমরা এই আগারকে ইউজ করি। আমরা এবার আর একটা অ্যালগির কথা বলছি তোমাকে, যেটা হচ্ছে ক্লোরেলা। কি নাম বললাম? ক্লোরেলা। এটা কি ধরনের অ্যালগি? ইউনিসেলুলার অ্যালগি। এটা প্রোটিন রিচ, মানে এদের মধ্যে প্রোটিনের পরিমাণ অনেক বেশি। এদেরকে আমরা ফুড সাপ্লিমেন্ট হিসাবে ইউজ করতে পারি। কারা ইউজ করে ফুড সাপ্লিমেন্ট হিসাবে? যারা স্পেস ট্রাভেলার, যারা স্পেসে কাজ করেন তারা। এবার আমরা অ্যালগিকে ক্লাসিফাই করব তিনটে মেন ক্লাসে, ক্লোরোফাইসি, রোডোফাইসি, ফিওফাইসি অ্যান্ড রোডোফাইসি। তাহলে আমরা এতক্ষণ কি বুঝলাম তোমাকে আরেকবার বোঝাই আমি। আমাদের শৈবাল কিন্তু আমাদের বিভিন্ন ভাবে আজকে আমরা মানুষের কাজে আমরা এদেরকে ব্যবহৃত করছি। পৃথিবীর অন্তত এই 50 ভাগই যারা কার্বন ডাই অক্সাইড, তারা কার্বন ডাই অক্সাইড তো শোষণ করতে হয় ফটোসিনথেসিসের জন্য, আর এই শৈবালরাই 50% কার্বন ডাই অক্সাইড শোষণ করে। আর এই সালোক সংশ্লেষকারী জীব হওয়ায় এরা অক্সিজেন তৈরি করে, অর্থাৎ এরা নিকটবর্তী পরিবেশে দ্রবীভূত অক্সিজেনের মাত্রা বৃদ্ধি করে। এনইডি লেভেলে কেমন কোশ্চেন? দ্রবীভূত অক্সিজেনের পরিমাণ বৃদ্ধি করে এমন একটা জীবের নাম বলো। এছাড়া পরিপোষক চক্র বা ফুড সাইকেলে প্রাথমিক উৎপাদক, আমরা একসময় পড়েছিলাম না প্রাথমিক উৎপাদক, সেই প্রাথমিক উৎপাদক হিসাবে শৈবালের কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। এছাড়া মনে রাখো শক্তি সমৃদ্ধ যৌগের মাধ্যমে প্রাথমিক উৎপাদক হিসাবে এদের গুরুত্ব কিন্তু অপরিসীম। আমরা 70 সামুদ্রিক শৈবাল প্রজাতির মধ্যে যারা পরফাইরা, ল্যামিনেরিয়া এবং সার্গাসম, এদের খুবই গুরুত্বপূর্ণ। এদেরকে আমরা খাদ্য হিসাবে ব্যবহৃত হয়। তুমি কি মনে রাখতে হবে? খাদ্য হিসাবে কোন শৈবাল ইউজ হয়। এছাড়া মনে রাখবে অ্যালগিন, যেটা আমরা বাদামি শৈবাল থেকে পাই, ক্যারোজেন সেটা লোহিত শৈবাল, এগুলো মনে রাখো যেগুলোর বাণিজ্যিক ব্যবহার আছে। জিলাডিয়াম আর গ্ল্যাসেলেরিয়া থেকে আমরা পাই বাণিজ্যিক পদার্থ আগার, যেগুলো অণুজীবীর বৃদ্ধি অর্থাৎ মাইক্রো অর্গানিজমের বৃদ্ধির জন্য যে খাদ্য সেটা তৈরি করতে, আইসক্রিম তৈরি করতে, জেলি তৈরি করতে আমরা ব্যবহৃত করি। এছাড়া আমরা কি দেখলাম? এককোষী শৈবাল ক্লোরেলাকে আমরা খাদ্য সম্পূরক হিসাবে কাজ করি, ইউজ করি। মহাকাশচারীগণ এদেরকে ইউজ করে। আর আমরা শৈবালকে প্রধানত তিনটে শ্রেণীতে ভাগ করতে পারি, একটা হচ্ছে ক্লোরোফাইসি, আর একটা হচ্ছে তোমার ফিওফাইসি, আর একটা হচ্ছে রোডোফাইসি। এই তিনটে গ্রুপের মধ্যে দিয়ে, রাইট? তাহলে আমরা এই ক্লাসের মধ্যে এইটুকু পড়লাম। তোমাকে আমি আবার একটু লিঙ্ক পাঠাচ্ছি 5 মিনিটের মধ্যে, যেখানে আমরা একটু ক্লোরোফাইসি, ফিওফাইসি এবং রোডোফাইসি
সেই ব্যাপারটা আজকেই আমরা একটু ডিসকাস করব আমাদের পরের ক্লাসের মাধ্যম দিয়ে। ওকে, তাহলে তোমরা পরের ক্লাসে জয়েন করো ভেরি ফাস্ট।